সাক্ষাৎ করে এক বাম প্রতিনিধি দল। সারদাকাণ্ডে তৃণমূল নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের উপর চাপ সৃষ্টি করতে এবার দিল্লির দরবারে হাজির বামেরা। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে এক বাম প্রতিনিধি দল। তাদের দাবি, সারদাকাণ্ডে সিবিআই এর ডাকা উচিত পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ মুকুল রায়কে। একই সঙ্গে তদন্তের গতি আরও বাড়ানোর দাবিও তুলে বামেরা। বিবেচনার আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদী। বৈঠকের পর দাবি বাম নেতৃত্বের। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন 5 জনের বাম প্রতিনিধি দল। দলে ছিলেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা। সারদা কেলেঙ্কারি মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ শাসক দলের শীর্ষ নেতাদের সিবিআই এর জেরার দাবি তুলেন বাম নেতৃত্বরা। মুখ্যমন্ত্রীকে জেরার পাশাপাশি পশ্চিমবঙ্গে সক্রিয় বেআইনি আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি তুলেন তারা। এদিন পশ্চিমবঙ্গে সক্রিয় 186টি বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের তালিকাও প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন বাম নেতৃত্ব। একই সঙ্গে কেন্দ্রীয় আইন সংশোধন করে সেবির মতো সংস্থাকে আর্থিক প্রতারণায় অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা দেওয়া সত্ত্বেও কেন তারা সেই কাজ করে উঠতে পারেনি, সেই প্রশ্ন প্রধানমন্ত্রীর কাছে তারা তুলেছেন বলে জানা গিয়েছে। এর আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার যেদিন রাজ্যের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন, সেদিনই সারদায় মূল দোষীদের অবিলম্বে গ্রেপ্তারির দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে বাম নেতারা জানান, তাদের দাবি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ইনকোয়ারিটা হচ্ছে সেই ইনকোয়ারিটা একটু অ্যাক্সিলারেট করা হোক এবং ইনকোয়ারিতে সুবিধা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের যত এজেন্সি আছে তারা সব কোঅর্ডিনেটেড হয়ে যদি কাজটা করে তাহলে সুবিধা হয়। এবং যাদের নাম এসছে ইতিমধ্যে একাধিক লোকসভার সদস্য, তারা নাম করেছেন অনেকের। তারা মন্ত্রীর নাম করেছিলেন, মন্ত্রী গ্রেপ্তার হয়েছে। তারা 3টে বলেছিলেন। তারা বলেছিলেন মদন মিত্র, আর তারপরে মদন মিত্র তার নাম বলেছিলেন। তার বাকি একটা মমতা, আরেকটা হচ্ছে মুকুল। এখন এই 3টে কে ডেকে আলোচনা করা উচিত। আপনাদের কথা শোনার পর প্রধানমন্ত্রী কি বললেন? প্রধানমন্ত্রী বললেন, ওকে, আই উইল সি। এ তো সুপ্রিম কোর্ট প্রত্যক্ষভাবে রায় দিয়েছে, সেখানে সিপিএম এর বলা বা না বলার কি গুরুত্ব আছে? সিপিএম পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে তাদের তাৎপর্য হারিয়েছে। ওরা এখন যদি এইসব বলে বিজেপির কাছাকাছি আসতে চায়, আমাদের কিছু বলার নেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। একই দিনে 2 মহিলার মৃতদেহ পাওয়া গেল উদয়পুর মহকুমায়। উভয় ঘটনার তদন্তে নেমেছে রাধাকিশোরপুর থানার পুলিশ। একই দিনে 2 মহিলার মৃতদেহ পাওয়া গেল উদয়পুর মহকুমায়। একটি শালগড়াতে গুমতির জলে, অন্যটি গর্জির তৈনানি ঝংকারিপাড়া ছড়ার ধারে। তৈনানির ঝংকারিপাড়ার মৃতদেহটি পচাকলা অবস্থায় রয়েছে। উভয় ঘটনায় রাধাকিশোরপুর থানা এলাকায়। শালগড়ার গুমতির জলে পাওয়া মৃতদেহ নিয়ে আসা হয় গুমতি জেলা হাসপাতালে। উভয় ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। সোমবার সকাল 10:30 নাগাদ শালগড়া জামজরির মধ্যে ব্রিজ সংলগ্ন এলাকায় গুমতির জলে ভাসতে দেখা যায় একটি মৃতদেহ। নদীর ধারে গাছগাছালির মধ্যে আটকে থাকে দেহটি। শালগড়ার কৃষক গৌরাঙ্গ দেবনাথ চরের জমিতে কৃষিকাজ করতে এসে দেখেন দেহটিকে। খবর যায় এলাকাবাসীর কাছে। প্রচুর লোক মৃতদেহ দেখতে ভিড় জমায়। রাধাকিশোরপুর থানার ওসি দিব্যেন্দু রায়ের নেতৃত্বে ঘটনাস্থলে যায় পুলিশ। উদ্ধার করে মৃতদেহটিকে নিয়ে আসা হয় গুমতি জেলা হাসপাতালে। 1 ঘন্টা আগে লোকের মুখে শুনলাম যে নদীতে, আমরা গুমতি ব্রিজের পশ্চিম দিকে একটা ডেড বডি গেল নদীতে। তারপরে শুনে আমরা সবাই আসলাম। একজন আসার পর দেখলাম একজন মহিলা, অপরিচিত, বয়স প্রায় 50। তারপর বহু লোক আসলো, থানায় খবর দেওয়া হয়েছে। থানার দপ্তরে তারা আসলো, রিপোর্ট নিল। তবে এটা আমাদের এলাকার না, দূরবর্তী স্থান থেকে আসা আর কি। ঠিক নেই, দেখছি এক ধরনের আমি গাছ নাইছি, গাছ নাইয়া দেখি এরপরে ইয়ে দেখছি আরেকজন লোক আছে, তা ইয়ে তুই হেওয়া দেখছে বাদ দিয়েছে। এরপরে আমি আইসি আইয়া তো তাই দিয়ে আইসি জানাবার থেকে আমি তো দেখছি তুমি হালিমে আছি তার আছে খবর দিয়ে দিছি। আপনি প্রথম দেখছেন? আপনি কোন সময় দেখছিলেন? কোন সময়? বেশি দিয়ে দিয়েছিলেন। আনুমানিক এখন তো
কোন জায়গা এটা? আচ্ছা, এটা কোন জায়গা ঠিক জায়গাটা? শালগড়া শালগড়া। 4 নম্বর ওয়ার্ড এটা, 4 নম্বর ওয়ার্ড। ওসি জানান এটি মহিলার দেহ, বয়স আনুমানিক 50 থেকে 55 বছর হবে। পুলিশ তদন্ত করে দেখছে কোথা থেকে আসলো মৃতদেহটি, তবে মৃতদেহটি কার তা চিহ্নিত করা সম্ভব হয়নি। সকালবেলা এখানকার লোকাল পাবলিকের থেকে আমরা টেলিফোন পাইছি যে এরকম একটা ডেড বডি নদীতে ভাসতেছে। সঙ্গে সঙ্গে আমরা শালগড়া আইছি। আসার পর নদী থেকে ডেড বডিটাকে তুলে দেখতে পারছি যে এইটা মহিলার ডেড বডি, সধবা হিন্দু সধবা মহিলা, বয়স আনুমানিক 50 থেকে 55 হইব। এখন আমরা তদন্ত করে দেখতেছি অ্যাকচুয়ালি কি ঘটনা। অন্যদিকে গর্জির তৈনানি ঝংকারিপাড়া এলাকায় স্থানীয় ছড়ার ধারে একটি পচাগলা মৃতদেহ পাওয়া যায়। এটিও মহিলার, তবে চেহারা কিংবা অন্য কিছু বোঝা যাচ্ছে না। মৃতদেহের পাশে মহিলার কাপড়, জুতা, কাটা চুল পাওয়া গেছে। মৃতদেহটি বেশ কিছুদিনের বলে জানা যায়। স্থানীয় মানুষ দুর্গন্ধ পেয়ে খবর দেয় গর্জি আউটপোস্টে। পুলিশ ঘটনাস্থলে যায়। ময়নাতদন্ত ওই জায়গাতেই হবে বলে পুলিশের তরফে জানানো হয়, কারণ পচাগলা দেহ হাসপাতালে নিয়ে আসা সম্ভব নয়। পুলিশ দুটি ঘটনারই তদন্তে নেমেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়ায় সমাপ্ত হলো 3 দিনব্যাপী সিপিএম এর সোনামুড়া বিভাগীয় অষ্টাদশ সম্মেলন। শেষ দিনে নতুন সম্পাদক মণ্ডলী ও বিভাগীয় কমিটি গঠিত হয়েছে। শেষ হলো 3 দিনব্যাপী সিপিএম এর সোনামুড়া বিভাগীয় অষ্টাদশ সম্মেলন। সাথে সম্পাদক নির্বাচিত হলেন রতন সাহা। সবাইকে নিয়ে একসঙ্গে চলার দায়িত্ব। বিভাগীয় কমিটি হয়েছে 55 জনের, তার মধ্যে 54 জনের নেওয়া হয়েছে, একটা পোস্ট গ্যাপ আছে। নতুন হয়েছে 4 জন আছে। মানিক দাশগুপ্ত পরপর 3 বার সম্পাদক পদে থাকার কারণে বিভাগীয় সম্পাদক পদে নতুন মুখ রতন সাহা এসেছেন। সাথে গঠিত হয়েছে 14 জনের সম্পাদক মণ্ডলীর নতুন কমিটি। যদিও রাজ্য কমিটির 3 সদস্যও দলের জেলা কমিটিতে থাকার জন্য বিভাগীয় কমিটি থেকে অব্যাহতি নিয়েছে। এরা হলো সুবল রুদ্র, শহীদ চৌধুরী ও মানিক দাশগুপ্ত। 14 জনের সম্পাদক মণ্ডলীর নতুন কমিটি থেকে বাদ পড়েছে নিহার সাহা ও কাজল ঘোষ। নতুন এসেছেন 4 জন। এরা হলো প্রদীপ সাহা, ওহিদুর রহমান, নারায়ণ চক্রবর্তী ও তপন দাস। সাথে গঠিত হয় 55 জনের বিভাগীয় কমিটিও, যদিও একজনের নাম এখনো বাকি রয়েছে। আমাদের এখন গোটা দেশের পরিস্থিতি তো খুব জটিল। অর্থনৈতিক আক্রমণ মানুষের উপরে বাড়তেছে। মানুষ যাতে ঐক্যবদ্ধ না হইতে পারে তার জন্য সাম্প্রদায়িকতা সুরসুরি দেওয়া হইতেছে। এই অবস্থায় গণতান্ত্রিক আন্দোলন, বিশেষ করে ত্রিপুরার বামফ্রন্টের যে দুর্গ, এটাকে আরও শক্তিশালী করা খুবই একটা কঠিন কাজ। এই কাজ আমরা করতে যখন যাবো তখন আমাদের পার্টির যে গঠনতান্ত্রিক নিয়ম, এটা অনুযায়ী আমাদের পুরানো নেতৃত্বের একটা অংশ উপরের কমিটির কাজের সঙ্গে যুক্ত। তো আমরা নতুনদের উপরে দায়িত্ব বসছে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এটা আমরা পরিস্থিতির যে চাহিদা, এই চাহিদা অনুযায়ী আমরা ভূমিকা গ্রহণ করার মধ্য দিয়ে এই চ্যালেঞ্জকে আমাদের মোকাবেলা করতে হবে। শনিবার কাঠালিয়ায় শুরু হয়েছিল সিপিএম এর অষ্টাদশ সোনামুড়া বিভাগীয় সম্মেলন। সম্মেলন চলে 3 দিন ব্যাপী। শেষ দিনের নতুন সম্পাদক মণ্ডলী ও বিভাগীয় কমিটি গঠনের মধ্য দিয়ে শেষ হয় এই সম্মেলনের কাজ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছে অন্যান্য খবরে। রাজ্যে পরিবহন সমস্যা সংক্রান্ত বিষয়ে মোট 7 দফা দাবিকে সামনে রেখে সোমবার মহাকরণে গিয়ে পরিবহন মন্ত্রী মানিকদের কাছে ডেপুটেশন দিল বিজেপি দলের সদর জেলা কমিটি। আসামের লামডিং থেকে শিলচর পর্যন্ত রেলের মেগা ব্লকের কারণে ত্রিপুরা রাজ্য রেল পরিষেবা প্রায় বন্ধ। তাই বহিরাজ্যের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে বিমান পরিষেবা। কিন্তু এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী ও বেসরকারি বিমান সংস্থা দ্বিগুণেরও বেশি ভাড়া নিচ্ছে। এই ইস্যুতে সরব হলো রাজ্য বিজেপি দল। রাজ্যের পরিবহন সমস্যা সংক্রান্ত বিষয়ে মোট 7 দফা দাবিকে সামনে রেখে সোমবার মহাকরণে গিয়ে পরিবহন মন্ত্রী মানিকদের কাছে ডেপুটেশন দিল বিজেপি দলের সদর জেলা কমিটি।
এদিন দলের সদর জেলা সভাপতি রতন ঘোষের নেতৃত্বে মোট 6 জনের প্রতিনিধি দল মহাকরণে গিয়ে মন্ত্রীর হাতে তাদের দাবি সনদ তুলে দেয়। বিজেপি দলের সদর জেলা সভাপতি রতন ঘোষ তাদের দাবির বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান। আমরা 7 দফার দাবির ভিত্তিতে মাননীয় পরিবহন মন্ত্রী মানিকদের নিকট ডেপুটেশন প্রদান করতে যাচ্ছি। ত্রিপুরা রাজ্যের রেল পরিষেবা ব্রডগেজের কারণে বন্ধ আছে, যাতায়াতের ব্যবস্থা, সড়ক ব্যবস্থা খুব করণীয় এবং বিমান টিকিটের কালোবাজারি হচ্ছে। তার জন্য ত্রিপুরা রাজ্যের বাইরে যেতে খুব কষ্টসাধ্য হচ্ছে। তার জন্য আমাদের প্রথম দাবি ত্রিপুরা রাজ্যের সদর জেলার জনসাধারণের স্বার্থে যাতে অতিরিক্ত বাস চালু করে আগরতলা থেকে গুয়াহাটি পর্যন্ত বাস সার্ভিস করে জনসাধারণের স্বার্থে যাতায়াতের ব্যবস্থা করা হয় এবং অবিলম্বে বিমান টিকিটের কালোবাজারি যাতে বন্ধ করা হয় এবং ত্রিপুরা রাজ্যের এই সদর জেলার মোটর ভেহিকলসের যে অটো রিক্সার পারমিট প্রদান করা হচ্ছে সেটা দলতন্ত্রে পরিণত করা হয়েছে। সাধারণ মোটর শ্রমিক ভাইদের তাদের যাতে সঠিকভাবে এই অটো রিক্সার পারমিট প্রদান করা হয় এবং ত্রিপুরা রাজ্যের যে ভাড়া নির্ধারিত করেছে সরকারিভাবে সেই ভাড়ার তালিকা যাতে আমাদের প্রতিটি যানবাহনের মধ্যে থাকা হয় এবং কেন্দ্রীয় সরকারের দেওয়া যে বাসগুলি আছে সেই বাসগুলি যাতে সঠিকভাবে সচল করে ত্রিপুরার সড়ক রাস্তায় যাতে পরিবহন ব্যবস্থা সঠিকভাবে করা হয় এবং ত্রিপুরা রাজ্যের যে টিআরটিসির বন্দর পথে আছে সেই টিআরটিসি বাসগুলি সচল করে যাতে পুনরায় আমাদের জনসাধারণের স্বার্থে রুটগুলিতে চলাচল করার জন্য ব্যবস্থা করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলিয়ামুড়া ব্লকের অন্তর্গত দুস্কিবাজার কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো তেলিয়ামুড়া ব্লক ভিত্তিক যুব উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা গৌরী দাস সহ অন্যান্যরা। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলিয়ামুড়া ব্লকের অন্তর্গত দুস্কিবাজার কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো তেলিয়ামুড়া ব্লক ভিত্তিক যুব উৎসব। অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন উদ্বোধক তথা বিধায়ক গৌরী দাস। এছাড়া উপস্থিত ছিলেন খোয়াই জেলার সভাধিপতি সাইনি সরকার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী হেমন্ত কুমার জমাতিয়া, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অমরেশ চৌধুরী, ব্লক আধিকারিক অজিত চক্রবর্তী সহ অন্যান্যরা। স্বাগত ভাষণ রাখেন ব্লক আধিকারিক অজিত চক্রবর্তী। অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে বিশিষ্ট শিল্পী হেমন্ত কুমার জমাতিয়া বলেন, যে নৃত্যগুলি সেগুলিকে বাদ দিয়ে অর্কেস্ট্রার নাম দিয়ে আমরা লাফালাফি করি। দুই একটা গান শিখলে আমাদের শিল্পীরা তারা অর্কেস্ট্রার মধ্যে যুক্ত এবং লাফালাফি করে স্টেজের মধ্যে উঠে। এই ধরনের অপসংস্কৃতিগুলি ঢুকে যাচ্ছে। আমাদের নিজস্ব জাদুকলিজা, আমাদের নিজস্ব ভাটিয়ালি। জিয়া সভাধিপতি সাইনি সরকার বলেন, সেই মেইন স্রোতে ফিরিয়ে আনা যায় সংস্কৃতি, আমাদের মেইন কালচার, যেটা আমাদের সমাজের জাতি উপজাতি অংশের মানুষরা আমরা এখানে আছি, আমাদের এই এলাকার বা আমাদের সমাজের মেইন যে কালচার সেখানে ফিরিয়ে আনা, যেন স্রোত থেকে যেন হারিয়ে না যায়। আমরা দেখতে পাই আমাদের বর্তমান যুব সমাজ লাইন থেকে লাইনচ্যুত হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের দুঃখের সঙ্গে স্মরণ করতে হয় সেই দিল্লির দামিনী। এরপর আলোচনা করেন বিধায়িকা গৌরী দাস। এই অনুষ্ঠানে প্রথম হওয়া দলগুলি আগামী 28 ডিসেম্বর জেলাভিত্তিক যুব উৎসবে অংশগ্রহণ করবে। বর্ণাঢ্য অনুষ্ঠান ও অনেক লোকের সমাগম হলেও ব্লক কর্তৃপক্ষ নিমন্ত্রিত সাংবাদিকদের বসার কোনো ব্যবস্থাও করেননি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার বিশালগড়স্থিত বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। মোট 50 জন রক্তদাতা এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। সোমবার বেলা 11টায় বিশালগড়স্থিত বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। 34তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে এই শিবিরের আয়োজন করে 89 নং ব্যাটালিয়নের কর্মীরা। এদিন শিবিরে মোট 50 জন বিএসএফ জওয়ান স্বেচ্ছায় রক্তদান করেন। কমান্ড্যান্ট সঞ্জয় কুমার জানিয়েছেন, ঝাড়খণ্ডের হাজারিবাগে 1980 সালের 22 ডিসেম্বর এই ব্যাটালিয়নের জন্ম হয়। এরপর থেকে প্রত্যেক বছরই কোনো না কোনো সামাজিক কর্মসূচি পালন করে এই ব্যাটালিয়নটি। এরই অঙ্গ হিসেবে এই রক্তদান শিবির। তাছাড়া এদিনেই বিলুনিয়ার মুন্ডাপাড়ার বস্তিবাসীদের প্রতি খেয়াল রেখে 2টি মহিলা টয়লেটের ব্যবস্থা করে দিয়েছে ব্যাটালিয়নের জওয়ানরা। আগামী দিনেও তাদের এ ধরনের সামাজিক সেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান কমান্ড্যান্ট সঞ্জয় কুমার। जो कि इंडो बांग्लादेश बॉर्डर पे डिप्लॉयड है बेलोनिया एरिया में,
आज इस यूनिट का रेजिंग डे है। 34 साल पहले 1980 में इस यूनिट की स्थापना हुई थी हजारीबाग, और आज क्योंकि ये रेजिंग डे है तो हमने ये सोचा कि कुछ अच्छे काम करके इस दिन का शुरुआत करें। और मेरे हिसाब से खून का देना दुनिया में सबसे अच्छा काम है। किसी की हम जान बचा रहे हैं खून दे करके, तो ये जो दान है वो महादान है, रक्तदान महादान होता है। और इस कारण से इस चीज को हम लेते हुए करीबन 50 यूनिट जो ब्लड हम आज डोनेट करने का प्लान कर रखा है। और ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এডিসি নির্বাচনের আগে আবারও দেশি বন্দুক উদ্ধার হলো আমবাসায়। আমবাসা বন দপ্তরের কর্মীরা উদ্ধার করে এই দেশি বন্দুকটি। এডিসি নির্বাচনের আগে আবারও দেশি বন্দুক উদ্ধার হলো আমবাসায়। গোপন খবরের ভিত্তিতে গত কয়েক মাস আগে আমবাসা থানার অধীন হাদুলক পাড়া থেকে দুটি দেশি বন্দুক উদ্ধার করে পুলিশ। এদিকে রবিবার সকালে প্রতিদিনের মতো বনকর্মীরা পেট্রোলিংয়ে বের হয়। তারপর কুলাই আরএফ এর অধীন ধনছড়ায় বনকর্মীরা পৌঁছতেই দেখতে পায় কয়েকজন উপজাতি যুবক জঙ্গলের দিকে যাচ্ছে, তাদের হাতে বন্দুক। বনকর্মীরা পেছনে ধাওয়া করতেই একজন বন্দুক ফেলে এবং সবাই পালিয়ে যায় বলে সূত্রের খবর। এ বিষয়ে আমবাসা বন দপ্তরের ডিএফও ভানুমতিজি জানান, আমবাসা ফরেস্ট ডিভিশন ফরেস্ট প্রোটেকশন ইউনিট তারা পেট্রোলিং যাওয়ার সময় সকালে তারা 9:30 টাকা এখান থেকে শুরু করে আমবাসা থেকে শুরু করে তারা নাইলাপাড়া গেছে। নাইলাপাড়া থেকে ধানছড়ার সেগুন ফরেস্ট মধ্যে তারা পেট্রোলিং যাওয়ার সময় এখানে কুলাই আরএফ সেগুন বাহান থেকে তারা দেখছে একটা পুরা কান্ট্রি মেড গান, একটা 303 টাইপ উইথ ফুলি লোডেড গান পড়া 100 গ্রাম का গান পড়া লোড করে এটার মধ্যে এখানে পাওয়া গেছে। এটা তারা সিজ করে নিয়ে আসে। তারা পুরা রিপোর্ট এখন পাঠানোর পরে আমরা চেষ্টা করব এটা পুরা পুলিশে হ্যান্ড ওভার করে তারা থেকে জানাই ফির আবার ইনকোয়ারি করার জন্য। আর এই জায়গা থেকে ফির আবার আমরা পুলিশ আর আমরা প্রোটেকশন ইউনিট মিলাই আমরা বারবার পেট্রোলিং করার পরে আমরা সব কিছু জানতে পারি এটা কার করা হয়েছে, কি কারণে করা হয়েছে, সবটি আমরা পুরা ডিটেলস এটা এনকোয়ারি করার পরে তো আমরা ঠিকভাবে বলতে পারি। অ্যারেস্ট কেউ এখানে পাইছে না, লোক পাইছে না, তারা সব ভাগে গেছে, কেউ পাইছে না, এখানে শুধু গান পাইছে এখান থেকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 11 দফা দাবির ভিত্তিতে কল্যাণপুর ব্লকের বিডিওর নিকট ডেপুটেশন দিল প্রদেশ কল্যাণপুর তৃণমূল কংগ্রেস কমিটি। রাজ্যের ক্রমবর্ধমান নানা সমস্যা সমাধানে এবার উদ্যোগী হল তৃণমূল। তারই পরিপ্রেক্ষিতে প্রদেশ তৃণমূল কল্যাণপুর কমিটির উদ্যোগে 11 দফা দাবির ভিত্তিতে এক স্মারকলিপি পেশ করা হয় বিডিওর নিকট। সোমবার দুপুর 1টায় প্রদেশ তৃণমূল কল্যাণপুর কমিটির উদ্যোগে একটি মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি কল্যাণপুরের বিভিন্ন পথ অতিক্রম করে ব্লক প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখান থেকে 10 সদস্যের প্রতিনিধি দল গিয়ে বিডিও হর্ষিতা বিশ্বাসের নিকট 11 দফা দাবি সনদ তুলে দেয়। দাবিগুলির মধ্যে রয়েছে বিদ্যুৎ মাশুল প্রত্যাহার, প্রকৃত তালিকা তৈরি করে খাদ্য সুরক্ষা বিল প্রণয়ন প্রমুখ। সংশ্লিষ্ট বিষয়ে তৃণমূল কংগ্রেসের কল্যাণপুর ব্লক কমিটির পক্ষে বিক্রম সিনহা জানান, কল্যাণপুর প্রমোদনগর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মূলত 11 দফা দাবি নিয়ে আমরা বিডিও মহোদয়ের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছি। এই দাবিগুলোর মধ্যে 1 নম্বর দাবি হল তোমাদের অবিলম্বে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি প্রত্যাহার করতে হবে। 2 নম্বর দাবি হল মানে চিট ফান্ডের দ্বারা আজকে গরিব সাধারণ মানুষ সবাই সর্বশান্ত, যাদের প্রতারণা না হয়ে ওরা যেন ওদের টাকা ফেরত পায় এবং এই চিট ফান্ডকে যাতে সিবিআই তদন্ত করা হয়। 3 নম্বর দাবি হচ্ছে বৎসরে 12টি গ্যাস সিলিন্ডার প্রদান করতে হবে। 4 নম্বর দাবি হচ্ছে আমাদের শ্রমিক যারা তারা যেন 100 দিনের এগার কাজ পায়। এই 11 দফা দাবির পরিপ্রেক্ষিতে বিডিও সাহেব আমাদের দাবিগুলির সম্পর্কে সহমর্মিতা প্রকাশ করেছেন এবং আমরা ওনার কাছে ডেপুটেশন দিয়ে আমরা মানে প্লিজ আমাদের হ্যাঁ উনি আশ্বাস দিয়েছেন যেগুলো ওনারা ওটার ভিতরে উনি অতি সত্বর যাতে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় এই ব্যবস্থা উনি নেবেন। এখন দেখার তৃণমূল কংগ্রেসের তোলা দাবিগুলির বিষয়ে দপ্তর কি পদক্ষেপ গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই বাদলাবাড়ি এডিসি ভিলেজের অধীন ত্রিপুরা বস্তিতে জল সংরক্ষণের নামে তুলাশিকর ব্লকের উদাসীনতা, সরকারি অর্থের আদ্যশ্রাদ্ধ, ছড়ার জলই একমাত্র ভরসা ত্রিপুরীদের।
তুলাশিকর ব্লকে পানীয় জল সংরক্ষণের নামে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে বসবাসকারী ত্রিপুরী সম্প্রদায়ের মানুষের জন্য বরাদ্দ অর্থে তুলাশিকর ব্লকের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা পানীয় জল সংরক্ষণের জন্য বাদলাবাড়ি এডিসি ভিলেজের ত্রিপুরা বস্তিতে নির্মাণ করে পাকা জলের ফিল্টার। ওই ফিল্টারে 1 ফুটা জল সংরক্ষণ তো দূরের কথা, গত 3 বছর ধরে গ্রামের বীরগঞ্জ ত্রিপুরার ঘরের পেছনে এই ফিল্টারটি তৈরি করে বেপাত্তা ইঞ্জিনিয়ার ও ব্লক আধিকারিকরা। 18 মুড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত ত্রিপুরা বস্তির 29টি ত্রিপুরা সম্প্রদায়ের প্রায় 140 জন মানুষ একটি ছড়ার উপরেই নির্ভরশীল যুগ যুগ ধরে। এই জলের ফিল্টারটি তৈরি বাবদ লক্ষ লক্ষ টাকা ব্যয় বরাদ্দ সরকারি খাতায় লিপিবদ্ধ থাকলেও বাস্তবে এই জলের ফিল্টারটি এই প্রত্যন্ত গ্রামে শুভাবর্ধন ছাড়া আর কোনো কাজেই আসছে না। ব্লকের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা ত্রিপুরার বস্তি গ্রামের মানুষের কাছে পানীয় জল পৌঁছে দেওয়ার নাম করে যে নাটক মঞ্চস্থ করছে, তার 3 বছর বাদে গ্রামের মানুষ সেই নাটক বুঝতে পেরেছে। কত বছর হয়েছে? কত বছর? 3 বছর হয়েছে। এটা এখনো ঠিক হয়েছে না, নষ্ট 3 বছর হয়েছে না, 3 বছর এখনোই জল এখানে দোকাইতো, জল দোকাইতো না, জল এখন পাই না, এখানে এটা নষ্ট হয়ে গেছে। 3 বছর মতো হয়েছে। তখন গ্রামের মানুষ কই থেকে জল খাও? আরে সরা থাকে খায়। জলের লাগিয়া জল সুদাল লাগিয়া বানছে আর কি। এটা কবে বানাইছে? 3 বছর পরে। 3 বছর আগে বানাইছে। তো এটা দিয়ে জল পাইনি তোমরা? কই জল নাই তো। তোমরা এখন কই থেকে জল খাও? সরা থেকে খাই। তো গ্রামের নেতারা কি কয়? গ্রামের নেতা কিতা কইতো এমনি থাকছে আর কি, চুপ করিয়া দেখা থাকে, আরো কয়া কিতা করবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিচুতলার একাংশ পুলিশের দৌরাত্মে অটো চালকরা মহা বিপাকে পড়ে মাথায় হাত। অভিযোগ কৈলাসহর পূর্ব শাখার কিছু অটো শ্রমিকের। নিচুতলার একাংশ পুলিশের দৌরাত্মে কৈলাসহরের অটো চালকরা পড়েছেন মহাবিপাকে। অনেকেরই জীবিকা এখন বিপন্ন হওয়ার পথে। বাধ্য হয়ে বহুবার দ্বারস্থ হয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও, কিন্তু কোনো সুরাহা না হওয়ায় অনেক অটো চালকেরই এখন মাথায় হাত। কিভাবে রুটি করে সংসার প্রতিপালন করবেন তারা, তা নিয়ে দুশ্চিন্তা রয়েছেন। এমনই কাহিনী শোনালেন ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন কৈলাসহর পূর্ব শাখার কিছু অটো শ্রমিক। তাদের অভিযোগ, কৈলাসহর থানার নিচুতলার কিছু পুলিশ কর্মী প্রতিদিনই শহরের বিভিন্ন অলিগলিতে বসে অটোর বৈধ কাগজপত্র তল্লাশির নামে তাদের হয়রানি করছেন। এমনকি গুরুতর কোনো রোগী নিয়ে হাসপাতালে আসার সময়ও এদের খপ্পরে পড়তে হচ্ছে। এদের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। একমাত্র নগদ কিছু টাকা তাদের পকেটে ঢুকিয়ে দিলেই সাতক্ষর মাপ। অটো শ্রমিকদের প্রশ্ন, পুলিশ কর্মীরা নির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া অটো তল্লাশি করতে পারেন না। এক্ষেত্রে মাত্র ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসারই অটোর কাগজপত্র দেখার অধিকার রয়েছে। অটো শ্রমিকরা আরো জানান, তারা দেখতেছেন হ্যাঁ আমাদের কোনো এখানে দ্বিমত পোষণ করতেছে না, দেখতেন, কিন্তু তারপরে যে দেখা যায় অবৈধভাবে কিছু মানে অফিসার যারা আছেন তারা টাকার নিতেছেন এইভাবে, যেমন ধরেন তার স্পট পয়েন্টের রিসিপ্টটা দিতেছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবারও দেখে নিচ্ছি আজ